এই জলসা আমাদের ঐশী মিলন মেলা, ইমাম মাহদীর প্রেমিকেরি ঐকতান সুরেলা। এই জলসা আমাদের ঐশী মিলন মেলা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একটি নতুন অনুষ্ঠান শতবর্ষ পেরিয়ে বাংলার জলসা সালানা। এই অনুষ্ঠানে আমরা আশা করব কয়েকটি পর্বে এই অনুষ্ঠানটি করার জন্য। আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত আছেন এই যে শতবর্ষ পেরিয়ে জলসা সালানা পুস্তকের রচয়িতা এবং আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের আর্কাইভ বিভাগের প্রধান জনাব জাহাঙ্গীর বাবুল সাহেব, এবং আছেন জনাব আহমদ তফসি চৌধুরী সাহেব, যিনি আমাদের সদর আনসারুল্লাহ ওমরে খারেজা, এবং তিনি বিভিন্ন সময় বাংলাদেশ জলসার অফিসার জলসা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক, আমরা যে অনুষ্ঠানের নাম বললাম এর থেকে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে আজকে আমরা কি আলোচনা করতে যাচ্ছি। হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে জেনে 1891 সনে একটি ধর্মীয় অনুষ্ঠান প্রবর্তন করেন এবং তার নাম দেন জলসা সালানা, বা এটি একটি আধ্যাত্মিক ধর্মীয় সমাবেশ। সেই কাদিয়ানের পুণ্যভূমিতে প্রথম যে জলসা অনুষ্ঠিত হয়েছিল তাতে মাত্র 75 জন পুণ্যবান আহমদী অংশগ্রহণ করেছিলেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। এরপর ধীরে ধীরে এই জলসার কলেবর বৃদ্ধি পায় এবং জলসা কাদিয়ান এবং ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে। বাংলাদেশ তখন যেহেতু ভারতবর্ষের অন্তর্গত ছিল, তখন বাংলাদেশে আহমদিয়াতের সূচনা হয়েছিল হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশাতেই 2-4 জন বয়াত করেছিলেন বা 5 জন বয়াত করেছিলেন, কিন্তু জামাত প্রাতিষ্ঠানিকভাবে জামাত এখানে প্রতিষ্ঠিত হয়নি। 1913 সনে হযরত মৌলানা আব্দুল ওয়াহেদ সাহেব রহমাতুল্লাহ আলাইহে, যিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে গিয়েছিলেন সেই ভারতের পাঞ্জাবে, তিনি গিয়ে বয়াত করে আসেন এবং তার সঙ্গে আরও কিছু লোক বয়াত করেছিলেন। তারপর 1913 সনে বাংলাদেশে যথারীতি জামাত প্রতিষ্ঠিত হয় এবং 1913 সনে জামাত প্রতিষ্ঠিত হওয়ার পরে 1917 সনে গিয়ে আমাদের এই বাংলাদেশে বা এই বঙ্গীয় এলাকায় বা বাঙ্গাল অঞ্চলে জলসা আরম্ভ হয়েছিল এবং তখন থেকে জলসা হয়েছে। 2017 সালে আমাদের 100 বছরের জলসা হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে আমাদের কয়েক বছর মাঝখানে জলসা হয়নি এবং এখন বর্তমানে আমাদের এই 2023 সনে যে জলসাটি হলো এটি 98তম জলসা ছিল। আগামী বছর বা তার পরের বছর অর্থাৎ 2025-এ গিয়ে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ 100 বছর জলসা উদযাপন করবে ইনশাআল্লাহ। জলসার প্রেক্ষাপট আমরা কিছুটা বলে দেই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে এই জলসা প্রবর্তন করেছিলেন এবং তিনি বলেছিলেন এই জলসার লক্ষ্য ও মূল উদ্দেশ্য ছিল আমাদের জামাতের সদস্যরা যেন কোনো না কোনোভাবে বারবার পারস্পরিক সাক্ষাতের মাধ্যমে নিজেদের মাঝে এমন এক পরিবর্তন সাধন করবেন যাতে তাদের হৃদয় সম্পূর্ণরূপে পরকালের প্রতি ঝুঁকে যাবে এবং তাদের মাঝে যেন খোদাভীরুতা সৃষ্টি হয়, আর তারা পবিত্রতা, তাকওয়া, ধর্ম অনুরাগ, সততা, নম্রতা, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের ক্ষেত্রে যেন এগিয়ে যায়। এগুলো হচ্ছে জলসার মূল উদ্দেশ্য এবং এই লক্ষ্যেই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলসা প্রবর্তন করেছিলেন। নম্রতা, বিনয় ও সততা যেন আহমদীদের মাঝে সৃষ্টি হয়, আর ধর্মীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা যেন বিশেষভাবে অনুপ্রাণিত ও উদ্যোগী হয়। এই ছিল জলসার উদ্দেশ্য। জলসা সালানা আহমদীদের একটি প্রাণের অনুষ্ঠান। সকল আহমদী, সেটা বাংলাদেশে হোক, যুক্তরাজ্যে হোক, বিশ্বের যেখানেই জলসা হয় সেখানে আহমদীরা গভীর আগ্রহে এই জলসার জন্য পুরো বছর জুড়ে অপেক্ষা করতে থাকেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এই জলসা প্রবর্তন করেছিলেন, তিনি 1889 সনে আল্লাহ তাআলার নির্দেশে ইমাম মাহদী হওয়ার দাবি করেন। এরপর 1891 সনে তিনি প্রতিশ্রুত মসিহ হওয়ার দাবি করেন এবং ধীরে ধীরে তার অনুসারীদের সংখ্যা বাড়তে থাকে এবং তার জামাতের কার্যক্রম বৃদ্ধি পেতে থাকে এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাবির 2-1 বছরের মাথায় এই ঐশী মিলন মেলার আয়োজন আরম্ভ করেছিলেন। যেমনটি আমি বলেছি যে এই জলসার মৌলিক যে কল্যাণসমূহ তার উল্লেখ করতে গিয়ে তিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেছেন যে অংশগ্রহণকারীদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি পাবে, জামাতের সদস্যদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় হবে এবং সর্বোপরি প্রত্যেক অংশগ্রহণকারীর প্রকৃত অর্থেই এক অনন্য আধ্যাত্মিক
অভিজ্ঞতা অর্জিত হবে এই জলসায় যোগদানের মাধ্যমে। এই জলসার উদ্দেশ্যাবলীর মধ্যে বড় একটি উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক নিষ্ঠাবান সদস্য যেন সরাসরি ধর্মীয়ভাবে উপকৃত হবার সুযোগ পায়, তাদের জ্ঞান বৃদ্ধি পায় এবং খোদা তাআলার কৃপা এবং তার প্রদত্ত সাহায্যে তাদের মারেফত বা খোদা তাআলা সম্বন্ধে তাদের জ্ঞান উন্নত হয়। এবং অন্যান্য উপকারের মধ্যে আরও একটি উপকার হলো এই সাক্ষাতের ফলে, অর্থাৎ এই জলসায় যখন মানুষ যোগদান করেন বিভিন্ন দেশ থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তখন পারস্পরিক সাক্ষাতের ফলে আহমদী ভাইদের মাঝে পারস্পরিক পরিচিতি বৃদ্ধি পায় এবং জামাতের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন উত্তরোত্তর মজবুত এবং সুদৃঢ় হয়। তো প্রিয় দর্শক, এই ছিল জলসা আয়োজনের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে কিছু কথা। আমাদের দুজন অতিথি আছেন, তাদের সঙ্গে আমরা আলোচনা করব। আমি প্রথমেই শ্রদ্ধেয় জনাব আহমদ তফসি চৌধুরী সাহেবের কাছে যেতে চাইব। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম জলসা প্রবর্তন করেছেন, কিছু কথা তো আমি শুরুতে বলে দিলাম। আপনি যদি এই জলসা প্রবর্তনের প্রেক্ষাপট সম্পর্কে আমাদের কিছু বলেন। এই জলসার প্রবর্তন এটা একটা ঐশী নির্দেশনা হয়েছিল, এর একটা ব্যাকগ্রাউন্ড আছে। আল্লাহ তাআলার নির্দেশে তিনি করেছিলেন। সেটা করেছিলেন কখন? যখন তিনি ইমাম মাহদী হওয়ার দাবি করেন নাই, তার আগেই 1882 সালে যখন হযরত মসিহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানালেন যে কি কথা বলেন দেন, আমি বাংলাটা বলছি। সেখানে হযরত মসিহ আলাইহিস সালামকে তার দাবির পূর্বে 1882 সালে আল্লাহ তাআলা তাকে ইলহামের মাধ্যমে জানান মানুষ দূর দূরান্ত থেকে তোমার নিকট আসবে এবং এত অধিক সংখ্যক আসবে যে তাদের যাতায়াতের ফলে রাস্তা গর্ত হয়ে যাবে এবং খোদা তাআলার সাহায্য বহুদূর থেকে তোমার নিকট আসবে। তোমার নিকট এত লোক আসবে যার সংখ্যা নির্ণয় করা অসম্ভব হবে, কিন্তু তুমি লোকাধিক্যে ব্যতিব্যস্ত হবে না, মুখ মলিন করবে না এবং রুক্ষভাবাপন্ন হবে না এবং তোমার ঘর আরও উন্মুক্ত ও প্রসারিত করবে যেন আগন্তুকরা আরাম করতে পারে। এটা বরাহিনে আহমদিয়াতে মসিহ আলাইহিস সালাম 3য় খণ্ডে। অর্থাৎ কত আগে দেখেন, তখন উনি দাবি করেন নাই ইমাম মাহদী দাবি করবেন, বয়াত নেবেন, মানুষের সংখ্যা বাড়বে। অত আল্লাহ তাআলা তাকে আগেই বলেছেন যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে এবং সেটার ভিত্তিতেই, সেটার প্রেক্ষিতেই হযরত মসিহ আলাইহিস সালাম 1891 সালে ইনি এই জলসার প্রবর্তন করেন। সেই ঐশী নির্দেশনার আলোকে হযরত মসিহ আলাইহিস সালাম 1891 সালের 27শে ডিসেম্বর তিনি জলসার আয়োজন করেন। জলসাটা এখনকার মতো প্রথম জলসা 3 দিনের ছিল না, পুরা দিনেরও ছিল না, অর্ধ দিবসে ছিল। জোহর নামাজের পরে হযরত মসিহ আলাইহিস সালাম এই জলসার অনুষ্ঠান করেন। মাত্র 75 জন পুণ্যাত্মা সেখানে যোগ দিয়েছিলেন এবং মসিহ আলাইহিস সালাম একটা কিতাব আসমানি ফয়সালা সেটা তিনি ওখানে পাঠ করেছিলেন এবং সেটা পাঠ করেছিলেন মসিহ আলাইহিস সালামের বিশেষ সাহাবী হযরত মাওলানা আব্দুল করিম সিয়ালকুটি রাদিয়াল্লাহু আনহু, তিনি করেছিলেন। আর এই জলসার বিষয়ে আরেকটা কথা তিনি বলেছেন যে জলসায় যোগ, এবং তিনি এটা নিয়ে পরবর্তীতে তিনি মানুষকে আহ্বান জানিয়েছেন যেন প্রতি বছর জলসা হবে এবং মানুষজন আসে। সেখানে তিনি বলেছেন যে জলসায় যোগদানের আকাঙ্ক্ষী স্বল্প আয়ের লোকদের উদ্দেশ্যে হযরত মসিহ আলাইহিস সালাম বলেন, স্বল্প আয়ের লোকদের জন্য উচিত হবে তারা যেন পূর্ব থেকেই জলসায় যোগদানের চেষ্টায় রত থাকেন। এটা এখনকার জন্য প্রযোজ্য। মসিহ আলাইহিস সালাম তখন বলেছিলেন, কিন্তু এখনও, অর্থাৎ সারা বছর যেন মানুষ চেষ্টা থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ইনকাম জমাতে থাকে, যাতে সঞ্চয় করতে থাকে যেন তারা জলসায় আসতে পারে। আর যদি প্রচেষ্টা ও স্বল্পের তুষ্ট পদ্ধতিতে খরচ থেকে কিছু বাঁচিয়ে পথ খরচের জন্য প্রত্যেক দিন বা মাসে কিছু না কিছু জমা করে পৃথক করে রাখে, তাহলে সময় মতো পথ খরচের টাকা এমনিতেই জোগাড় হয়ে যায়। এই কথাটাই যে আমাদেরকেও সঞ্চয় করতে হবে জলসায় আসার জন্য, যেন প্রথম দিকে চাপটা যেন না পড়ে। সারা বছর নিয়ত থাকবে আমি জলসায় যাব, এর থেকে জলসার গুরুত্বটা বোঝা যায় যে জলসায় যেতে হবে, যে জলসায় আসতে হবে, কষ্ট করে হলেও টাকা সঞ্চয় করে আমি জানি না এটা ঠিক হবে কিনা, যে ইমাম মাহদী আসলে তাকে বয়াত করবা বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে, এটা যেরকম একটা গুরুত্ব জোর দিয়ে বলা হয়েছে, এখানেও বলা হয়েছে তুমি সঞ্চয় করো, প্রতিদিন কিছু কিছু করে বা মাসে কিছু কিছু করে জমিয়ে রাখো, সেখান থেকে সেই খরচটা তুমি, অর্থাৎ এর দ্বারা এর গুরুত্বটা আমরা বুঝতে পারি যে জলসায়। তো এটাই ছিল আমার মনে হয় যে প্রথম জলসার প্রেক্ষাপট এবং প্রথম জলসায় কি হয়েছিল সেই বিষয়টা এখানে আমি মোটামুটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ধন্যবাদ। দর্শক, এখানে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম কীভাবে জলসা প্রবর্তন করেছেন আর এর প্রেক্ষাপট কী তা আমরা জনাব তফসি সাহেবের কাছ থেকে শুনলাম। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম জলসা করার 9 বছর পূর্বে
বারাহিনে আহমদিয়াতে তিনি এলহাম লিখেছেন, ইয়াতিকা মিন কুল্লে ফজ্জিন আমিক, ইয়াতুনা মিন কুল্লে ফজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে মানুষ আসবে তোমার কাছে। তিনি কাদিয়ানের গণ্ডগ্রামে বসে আছেন আর তাকে কেউ চিনেও না, কিন্তু তখন আল্লাহ তাআলা তাকে বলছেন যে ভবিষ্যতে তুমি এমন একটা পর্যায়ে যেতে যাচ্ছ যে তখন মানুষ তোমার নাম শুনে তোমার কাছে আসবে। এটা একটা ভবিষ্যৎবাণীও ছিল। আর এই ভবিষ্যৎবাণী 9 বছর পরে আমরা পূর্ণ হতে দেখি প্রাথমিক পর্যায়ে। কিন্তু আজকে যখন 100 বছর আমরা পেরিয়েছি, তখন আমরা এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পূর্ণ হতে দেখি। মানে কাদিয়ানে জলসা হোক বা বাংলাদেশে হোক বা পৃথিবী যেখানেই হোক, মানুষ দূর দূরান্ত থেকে সফর করে আসে এবং কাদিয়ানের জলসায় আক্ষরিকভাবে পূর্ণ হয়েছে। আপনি দেখেন যে আফ্রিকার দূর দূরান্ত থেকে লোকেরা এখন জলসায় আসে। গত বছর আপনি কাদিয়ান জলসায় গিয়েছেন, বাংলাদেশ থেকে অনেকেই গিয়েছিল, আপনারা দেখেছেন 162 জন বাংলাদেশ থেকে গিয়েছিলেন। আফ্রিকার লোকেরা এসছে, আরব থেকে এসছে, মধ্যপ্রাচ্য থেকে এসছে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, সব জায়গা থেকে লোক কাদিয়ান জলসায় এসেছে এবং তারা জলসা উপভোগ করেছে। এবং এমনকি আমি যদি ভুল না করে, আমার স্পষ্ট মনে আছে কয়েক বছর আগে ইন্দোনেশিয়া থেকে প্লেন চার্টার করে মানুষ কাদিয়ান জলসায় এসেছিল। এটা অনেক বড় ব্যাপার, এটা অনেক বড় ব্যাপার। এটা মানে চারটিখানি কথা না, কাদিয়ানের মতো একটা গণ্ডগ্রাম থেকে একটা আওয়াজ উঠেছিল। আর যেই আওয়াজকে দমন করার জন্য তৎকালীন আলেম ওলামারা এমন চেষ্টা করেছে যে মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি বাটালায় বসেছিল যে কেউ যেন কাদিয়ানেই যেতে না পারে। আর সেই আওয়াজ শুধু কাদিয়ান থেকে বেরই হয় না, বরং সারা পৃথিবীতে সেই আওয়াজ গুঞ্জরিত হচ্ছে এবং সেই আওয়াজ শুনে মানুষ দলে দলে কাদিয়ানে ছুটে আসে। আর যে জলসা নিয়ে আমরা আলোচনা করছি, এই সেই বই যেটা 100 বর্ষ পেরিয়ে বাংলার জলসা সালানা। আর এই বইয়ের রচয়িতা জনাব জাহাঙ্গীর বাবুল সাহেব। আমি আসবো এখন তার কাছে। আমরা জলসার প্রেক্ষাপট ভূমিকা শুনলাম। বাংলাদেশ জামাত আল্লাহ তাআলার ফজলে কোনো দিক থেকে পিছিয়ে নেই। শুরু থেকেই জামাতের যত কার্যক্রম আছে তাতে বাঙালিরা অংশ নিয়েছে, সব কাজে আমরা দেখেছি। সেটা তাহরিকে জাদিদ হোক, সেটা ওয়াকফে জাদিদ হোক, সেটা জলসা সালানা হোক, সব কিছুতে বাঙালিরা অংশ নিয়েছে। বাংলাদেশে আহমদিয়া জামাতের গোড়াপত্তন হওয়ার সাথে সাথেই এখানেও জলসা শুরু হয়েছে, যেমনটি আমি বললাম 1917 সালে। আপনি যদি বাংলাদেশে বা বঙ্গদেশে আমি বলতে পারি, বা বাংলায়, অবিভক্ত বাংলায় বা বিভিন্ন নামে তখন ডাকা হতো, বাঙালও বলা হতো একসময় মনে হয়, তো এই বঙ্গদেশে সালানা জলসা কবে শুরু হয়েছিল এবং এর প্রেক্ষাপট সম্পর্কে যদি কিছু বলেন। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জামাত প্রতিষ্ঠিত হয় 1913 সালে এবং বঙ্গীয় প্রাদেশিক আঞ্জুমানে আহমদিয়া গঠিত হয় 1916 সালে এবং 1917 সালে জলসা প্রথম বাংলার মাটিতে শুরু হয়। তখন বঙ্গীয় প্রাদেশিক আঞ্জুমান আহমদিয়া হেডকোয়ার্টার ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মৌলভীপাড়ায় এবং তখন আমাদের এই বঙ্গীয় প্রথম যে আমির ছিলেন মৌলানা আব্দুল ওয়াহেদ সাহেবের পৃষ্ঠপোষকতায় ওনার তত্ত্বাবধানেই সেই জলসাটা আয়োজন করা হয় 1917 সালে এবং সেই জলসায় কাজ করেছিলেন খান বাহাদুর আবুল হাশেম সাহেব, প্রফেসর আব্দুল লতিফ সাহেব, ডিপটি ম্যাজিস্ট্রেট হুসামউদ্দিন হায়দার সাহেব, তারপর ব্রাহ্মণবাড়িয়ার মুন্সি এমদাদ আলী সাহেব। ওনাদের চেষ্টায়, ওনাদের আয়োজনে জলসাটা 17 সালে আয়োজন করা হয় এবং সেই জলসাতে প্রায় 200-250 লোক উপস্থিত ছিলেন এবং খুব ব্রাহ্মণবাড়িয়ার কোন জায়গায় জলসাটা হয়েছিল? মৌলভীপাড়া আব্দুল ওয়াহেদ সাহেবের বাড়িতে, আমাদের প্রথম মসজিদ। হ্যাঁ, যেখানে এখন মসজিদুল মাহিদিয়া আছে, এটার সামনেই হয়েছিল। এবং এই জলসাটার পরই ব্রাহ্মণবাড়িয়া এলাকায় আহমদিয়তের একটা সুবাতাস বইতে থাকে এবং প্রতি বছর জলসা হওয়া শুরু হয়। 1921 সালে মহিলারা প্রথম জলসা অংশগ্রহণ করে বাংলাদেশে মহিলারা এই জলসা অংশগ্রহণ করে। এবং আর তখনকার জলসার একটা বৈশিষ্ট্য ছিল, আমরা আমাদের জামাত থেকে আমাদের নন আহমদি বিশিষ্ট লোক বা বঙ্গে তাদেরকে জলসায় দাওয়াত দেওয়া হইতো। ওনারা না আসতে পারলেও ওনারা বাণী পাঠাইতেন। এইগুলি আমাদের জন্য একটা বড় সম্পদ ছিল। আর এ সমস্ত জলসা থেকে আমাদের তখনকার জলসাগুলি ম্যাক্সিমাম হইতো অক্টোবর-নভেম্বর মাসে, দুর্গাপূজার বন্ধে, কারণ তখন মানুষ একটু ছুটি থাকতেন। অক্টোবর-নভেম্বর মাসের জলসাগুলি হইতো এবং খুব আনন্দদায়ক জলসাগুলি হইতো। এবং কাদিয়ানের আদলে জলসাগুলি আমাদের এই দেশের মিলাদ মাহফিলের মতো হইতো না, কাদিয়ানের আদলে জলসাগুলি সাজানো হইতো। সেই জন্য মানুষ আসতো, দেখতো এবং সেই সব জলসায়
কাদিয়ান থেকে যারা আসছেন, অনেক বুজুর্গ আসছেন, ক্যালকাটা থেকে আসছেন এবং বহু দূর দূরান্ত থেকে লোকজন আসছেন এবং সফল চর্চা হয়েছে। ধন্যবাদ আপনাকে জাহাঙ্গীর বাবু সাহেব। এখানে আমি একটা বিষয় বলতে চাই জাহাঙ্গীর সাহেব, এই যে বইটা আপনি লিখলেন শতবর্ষ পেরিয়ে বাংলার জলসা সালানা, এই বইটা লেখার পিছনে আপনার কি অনুপ্রেরণা কাজ করেছে? কেন আপনি এই বইটা লিখেছেন? কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য একটাই ছিল যে আমাদের এই এদেশে আমাদের জলসা শতবর্ষ আগে থেকে শুরু হয়েছে। কাদিয়ানের পরেই বলতে গেলে এই আমাদের বঙ্গীয় জলসা, পৃথিবীর আর কোথাও কোনো দেশেই এখন পর্যন্ত শতবর্ষের জলসা হয় নাই বা হওয়ার সময়ও হয় নাই কাদিয়ান ছাড়া। তো আমাদের আমাদের জলসার ইতিহাস অনেক সমৃদ্ধ এবং অনেক তথ্যবহুল। এগুলি সংরক্ষণ করা দরকার, এগুলি হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যা জিনিসগুলিকে তুলে ধরা এবং এগুলিকে রেকর্ডে আনা আমাদের জন্য একটা প্রয়োজন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সেই মন মানসিকতা থেকে আমি এগুলি লেখা শুরু করি। ধন্যবাদ। আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে, এই যে আপনি বইটি লিখলেন বা এই যে বিভিন্ন ইতিহাস ঐতিহ্য কষ্ট করে পরিশ্রম করে আপনি সংগ্রহ করলেন, কোন জায়গা থেকে আপনি তথ্য উপাত্তগুলো নিয়েছেন? তথ্য উপাত্ত ম্যাক্সিমামই আমরা পেয়েছি আপনার পাক্ষিক আহমদি। তার প্রথম তো আমাদের আহমদিয়া বুলেটিন ছিল, হ্যাঁ, এই আহমদিয়া বুলেটিনে পেয়েছি। কিছু জামাতের তখনকার প্রকাশনা বইও ছিল, পুরানো, হ্যাঁ রয়েছে, ওই বইও পাওয়া গেছে। কিছু কিছু পাক্ষিক ইয়াতে এই আলফজলও পাওয়া গেছে, আল হাকামে পাওয়া গেছে। ওইগুলি কাদিয়ান থেকে তথ্য সংগ্রহ করেছি এবং সেখান থেকে এগুলো যতটুকু পারা যায় সংরক্ষণ করে এটাকে চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমার এই প্রশ্ন দুটি করার উদ্দেশ্য ছিল যে এই বইটি আসলে কোনো সাধারণ বই না। যেহেতু কাদিয়ানের পরে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশই একমাত্র জামাত বা একমাত্র দেশ যারা শতবর্ষের জলসা করতে যাচ্ছে আগামী 2 বছর পরে বা 2 বছরের মাথায়। তো আমাদের জলসার ইতিহাস অনেক সমৃদ্ধ এবং বাংলাদেশের আহমদিয়া জামাতের ঐতিহ্য এটা একেবারে সর্বজন বিদিত। তো জনাব জাহাঙ্গীর বাবুল সাহেব এক অসাধ্য সাধন করেছেন আমার মতে, কেননা এটা কোনো চারটিখানি বিষয় ছিল না। এই সেই পুরনো বই পুস্তক ঘেটে তারপরে এটা আসলে মানে প্যাশন না থাকলে এই ধরনের কাজ করা যায় না। এই জন্য আমরা আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাই এই বইটি সংগ্রহ করবেন, পড়বেন, বাচ্চাদেরকে পড়াবেন। অনুরোধ আপনাদেরকে। আসবো জনাব তফসির চৌধুরী সাহেবের কাছে যে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ, এই জামাতের গোড়াপত্তন হয়েছিল সাহাবিদের মাধ্যমে এবং সাহাবিদের তরবিয়তপ্রাপ্ত এই বাংলাদেশ জামাত। এবং আমি নিশ্চিত, আমার বিশ্বাস, আমি খুব একটা জানি না 2-1 জন ছাড়া, যে অনেক বুজুর্গ কিন্তু আমাদের জলসায়, বঙ্গীয় দেশের জলসায় এসছেন। কোন কোন বুজুর্গ সাহাবিরা এই জলসায় এসেছিলেন যদি আপনি আমাদের এই অনুষ্ঠানে বলেন, তাহলে এটা আমাদের রেকর্ডে এসে যাবে। এখানে প্রথম তো আসেন 26 সালে হযরত হাকিম মোহাম্মদ হোসেন সাহেব কুরাইশি, যার মাধ্যমে বাংলাদেশে আহমদিয়াত এসেছিল। অর্থাৎ ওই যে যিনি ঔষধের বাক্সের মধ্যে লিফলেট পাঠিয়েছিলেন, উৎসর্গ করেছেন। অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়াতে 1902 সালে সম্ভবত, না 1902 সালে যে ইউনানি মুফাক্কির আম্বরি অর্থাৎ কবিরা হিকিমি ওষুধের যে প্যাকেট এসেছিল, যার মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের বার্তাটাও, তিনি যে আহমদি ছিলেন এবং আগেকার দিনে এইভাবেই করা হতো, যে যখন কোনো কিছু পাঠানো হতো সঙ্গে ইমাম মাহদীর বার্তাটাও তারা পাঠিয়ে দিতেন। এটা এই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন সুন্দরভাবে। তো সেটার মাধ্যমে তিনি এসেছিলেন 26 সালে। এরপরে মৌলানা মালেক গুলাম ফরিদ সাহেব রাদিয়াল্লাহু আনহু, যিনি উনি এসেছেন 26 সালে, যিনি কোরআন শরীফের ইংরেজি অনুবাদ করেছেন। তিনি এসছেন। মৌলানা সিরাজুল হক নোমানী রাদিয়াল্লাহু আনহু 1927 থেকে 30 তিনি ছিলেন ওইখানে। আচ্ছা, তিনি বাংলাদেশে ছিলেন। মৌলানা সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেবের ইন্তেকালের পরে হযরত খলিফাতুল মসিহ সানি তাকে এখানে পাঠিয়েছিলেন বাংলাদেশের তরবিয়তের জন্য। কয়েক বছর ছিলেন। উনি ওয়াহেদ সাহেবের মৃত্যুর পরে, মানে ব্রাউনবাড়িয়া এলাকায় মৌলানার শূন্যতা দেখা দেওয়ার প্রেক্ষিতে খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু ওনাকে পোস্টিং দিয়েছিলেন ব্রাউনবাড়িয়াতে। উনি 3 বছর ছিলেন, 27 থেকে 30 পর্যন্ত। ওনার পরিবার নিয়ে থাকতেন এবং সারা বাংলা চষে বেড়াইছেন এবং যথেষ্ট কাজ করেছেন। এবং উনি একজন অনেক বড় মাপের আলেম ছিলেন, মুসলিম ইসলামের সাহাবী ছিলেন।
তো উনি ব্রাউনবাড়ি থেকে আমাদের তখন বঙ্গে আমির ছিলেন আমাদের প্রফেসর আব্দুল লতিফ সাহেব, এবং প্রফেসর আব্দুল লতিফ সাহেবকে নিয়ে ব্রাউনবাড়ি এলাকার বিভিন্ন গ্রামে 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 গিয়েছেন এবং জলসা করেছেন, তবলিগি অনুষ্ঠান করেছেন, এবং সারা বাংলায় উনি চষে বেড়াইছেন। বিশেষ করে ওনার জীবনে আরেকটা ঘটনা আছে যে উনি চিটাগাঙ্গে একটা তবলিগি অনুষ্ঠান করতেছিলেন। সেই তবলিগি অনুষ্ঠানে মৌলানারা আক্রমণ করেছিল এবং সেই আক্রমণে উনি আহত হয়েছিলেন, বুঝলেন। তো বাংলার বুকে একজন সাহাবীর রক্ত ঝরেছিল, সেই ইতিহাস আমরা আমাদের জন্য কত গর্বের বিষয়। এবং এটা এই বইতে উল্লেখ করেছেন, সংরক্ষণ করেছেন। উনি এটা ঘটনাটা 1927 সালে চট্টগ্রামে এই আক্রমণটা হয়েছিল এক তবলিগি অনুষ্ঠানের মাধ্যমে। তারপরে আমাদের এখানে এসছেন হযরত মাওলানা হাকিম খলিল আহমদ মুঙ্গেরি, জি, তিনি আসছেন 1932 সালে জলসায় তিনি যোগ দিয়েছেন। জি। এরপরে আসছেন হযরত সাহেবজাদা মির্জা শরীফ আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু 1933 সালে। তিনি হযরত মসিহ আলাইহিস সালামের পুত্র, সবচেয়ে ছোট ছেলে এবং আমাদের বর্তমান হুজুরের দাদা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সরাসরি রক্ত আমাদের বাংলার মাটিতে ফার্স্ট জেনারেশন। জি, সেকেন্ড জেনারেশন আসছেন পরে, কিন্তু ফার্স্ট জেনারেশন 33 সনে এসে গেছেন এখানে। সরাসরি পুত্র, তারপরে পৌত্র আসছেন দুইজন, জি, কিন্তু পুত্র আসছেন। তারপরে আসছেন খান সাহেব মৌলভী ফরজান্দ আলী খান সাহেব, জি, তিনি 1936 সালে এসছেন। জি। এরপরে মৌলানা আবুল আতাজ জলন্ধরি সাহেব, জমাতের অত্যন্ত বড় পণ্ডিত আলেম ছিলেন, প্যালেস্টাইনে তিনি মুবাল্লিগ ছিলেন, যাকে খালেদে আহমদিয়া উপাধি দেওয়া হয়েছিল। তিনি এসছেন, তিনি বেশ কয়েকবারই এসছেন। আমার মনে আছে আমি ছোট, আমার প্রথম জলসা বোধহয় 63 বা 64 সালের জলসায় আমি আমার আব্বার সাথে এসেছিলাম, আমি তখন তাকে দেখেছি। কিন্তু তখন আমার বয়স 6-7 বছর। তো কিছু কিছু মনে আছে আর কি, যে উনি ছিলেন আপনার শেখ মুবারক আহমদ সাহেব ছিলেন, উনি এসেছিলেন। তো এই দুজনের কথা এবং চৌধুরী জহুর আহমদ সাহেব, এই তিনজনের কথা আমার মনে আছে, নামও মনে আছে আমার। দেখে তাদের প্রথম সম্ভবত 64 সালে এসেছিলেন বা 65 সালে এসেছিলেন। তারপরে মুসলিম ইসলামের সাহাবি, বিখ্যাত সাহাবি হযরত মাওলানা গোলাম রসুল রাজিকি রাদিয়াল্লাহু আনহু, উনি এসেছেন। এরকম আরো অনেক আসছেন। মাওলানা আব্দুর রহিম নাইয়ার সাহেব এসেছেন, আফ্রিকাতে মিশনারি কাজ করেছেন, তিনি এসেছেন। তারপরে আরো অন্যান্য এরকম অনেকে আসছেন। মাওলানা মোহাম্মদ ইয়ার আরেফ সাহেব, উনিও কি এসেছিলেন? হ্যাঁ, মাওলানা মোহাম্মদ ইয়ার আরেফ সাহেব এসেছেন, মাওলানা মোহাম্মদ সেলিম, তারপরে মাওলানা আব্দুল মুগলি খান, এরকম অনেকেই এই জলসায় তারা এসছেন এবং তারা এই দেশে আহমদীদেরকে তরবিয়ত দিয়েছেন। তাদের জ্ঞানগর্ভ বক্তৃতা শুনে অনেক মানুষ ধন্য হয়েছে। পরবর্তীতে আরো অনেকেই এসছেন। মোট কথা বঙ্গদেশে আহমদিয়তের প্রচার প্রসার এবং আহমদীদের তালিম তরবিয়তে মসিহ মাউদ ইসলামের সাহাবীদেরও একটা বড় ভূমিকা ছিল এবং তারা বিভিন্ন সময় এখানে জলসায় এসেছেন, বিভিন্ন তবলিগি তরবিতি প্রোগ্রামে এসেছেন। জাহাঙ্গীর বাবু সাহেব, এই যে সাহাবীদের নাম বা যে বুজুর্গদের নাম তিনি বললেন, তাদের কোনো বিশেষ কোনো ঘটনা আপনি বলতে চান কিনা? এই খলিল আহমদ মুঙ্গেরি সাহেব, জি, চট্টগ্রামে আহমদিয়ত নিয়ে প্রথম 1915 সালে, তখন খান বাহাদুর আমাদের খান সাহেব মুবারক আলী সাহেবের আয়োজনে যে তবলিগি অনুষ্ঠানটা হয় খান বাহাদুর আব্দুল সাত্তার সাহেবের বাড়িতে, এইটার প্রথম একমাত্র বক্তাই ছিলেন খলিল আহমদ মুঙ্গেরি সাহেব। এবং মুঙ্গেরি সাহেব 4 দিন ব্যাপী জলসা করে 15 সালে, এবং এটা চট্টগ্রামের আহমদিয়তের প্রসারের জন্য এই অনুষ্ঠানটা অনেক আলোড়ন সৃষ্টি করেছিল। এগুলি কি তখন এগুলিকে কি জলসা নাম দেওয়া হতো নাকি তবলিগি অনুষ্ঠান নাম দেওয়া হতো? এটা তবলিগি অনুষ্ঠান ছিল। আচ্ছা, তবলিগি অনুষ্ঠান ছিল। জি। আর মির্জা শরীফ আহমদ সাহেব যখন আসছিলেন 1933 সালে, তখন তো ব্রাউনবাড়িয়াতে একটা বড় আলোড়ন সৃষ্টি করা হয়েছিল। ওনাকে ব্রাউনবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে মানে এক খুদ্দামরা মানে খুব গার্ড অফ অনার দিয়ে মৌলভীপাড়া নিয়ে গেছে এবং নারা দিতে, এবং এটা তখনকার সময়ে মানে একটা আলোড়ন সৃষ্টি করেছেন যে মুসলিম ইসলামের সন্তান এসেছেন বাংলার বুকে, ব্রাউনের মাটিতে।
আচ্ছা, উনি কি ওই যে এসেছিলেন ব্রাহ্মণবাড়িয়াতে, তখন তিনি কি, আমি শুনেছি তিনি নাকি এরকম কথা বলছেন যে বাংলার মাটিতে যতদিন পর্যন্ত শহীদ না হবে ততদিন পর্যন্ত জামাত উন্নতি করবে না? এটা বলছিলেন খলিফাতুল মসজিদ সালেস। আচ্ছা, খলিফুল সালেস বলেছিলেন, হ্যাঁ। মির্জা শরীফ আহমদ সাহেব না, 63 সালে। আচ্ছা, এটা 63 সালে বলেছিলেন। হ্যাঁ। আচ্ছা, আর ওনার বলার পরেই ব্রাহ্মণবাড়িয়াতে হ্যাঁ। শাহাদাতের ঘটনা ঘটেছিল। আচ্ছা, তো ধন্যবাদ আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম বঙ্গদেশে বা বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাতের যে জলসার ইতিহাস তা নিয়ে, এবং এখানে যেসব বুজুর্গরা জলসা উপলক্ষে এসেছেন বা অন্যান্য সময় জামাতের তবলিগ তরবিয়তের জন্য যেসব বুজুর্গরা এসেছেন, যেসব সাহাবিরা এসেছেন বা মসিহ মাউদ আলাইহিস সালামের বংশধররা এসেছেন, তাদের কথা আমরা শুনলাম, আর তাদের কিছু ঘটনাও আমরা আপনাদের কাছ থেকে শুনলাম। এবারে আমি জানতে চাইব যে জলসা উপলক্ষে তখন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আহমদি না, তারাও বাণী প্রেরণ করতেন, তাদের কোনো বা কিছু বাণীর কথা যদি উল্লেখ করতেন তফসির সাহেব। জাযাকাল্লাহ। জামাতের পক্ষ থেকে তাদেরকে চিঠি দেওয়া হতো, ইনভাইটেশন পাঠানো হতো, বা জলসা হচ্ছে এটা দেওয়া হতো। সেই উপলক্ষে যেমন আমাদের 41 সালের জলসায় জি, মরহুম আবুল হোসেন সাহেব ময়মনসিংহের, যিনি আবুল হোসেন সাব রেজিস্ট্রার সাহেব নামে পরিচিত ছিলেন, তিনি 3টা বাণী পড়ে শুনিয়েছিলেন আচ্ছা 41 সালে। সেই বাণীগুলো ছিল অবিভক্ত বাংলার অ্যাডভোকেট জেনারেল এবং গভর্নর জেনারেল উপদেষ্টা পরিষদের আইন বিষয়ক সদস্য স্যার নৃপেন্দ্রনাথ সরকার, আচ্ছা তিনি বাণী দিয়েছিলেন। এরপরে সেখানে একটা সুন্দর কথা তিনি বলেছেন, যে সম্প্রদায়ের ধর্মমত হলো সকলকে ভাইয়ের মতো ভালোবাসা এবং বিভিন্ন জাতির প্রতি প্রেরিত সকল ধর্ম প্রবর্তক নির্বিশেষে সম্মান করা, আমার মতে এরূপ এক মহা সত্য ঘোষণা যা প্রচারিত ও গৃহীত হলে বর্তমানে যে সকল হিংসা বিদ্বেষ ও কলহ মানব সমাজে শান্তি ও সুখ বিনষ্ট করার ভয় দেখাচ্ছে তা অনেকটা দূরীভূত হবে। অর্থাৎ ওই যে পরবর্তীকালে যে ভালোবাসা সবার তরে ঘৃণা, সেটারই প্রাথমিক পর্বটা কিন্তু বলছেন যে সম্প্রদায়ের ইয়েটাই হলো, উদ্দেশ্যই হলো যে ভাইয়ের মতো ভালোবাসা সৃষ্টি করা মানুষের। এই কথাটা স্যার নৃপেন্দ্রনাথ দত্ত তিনি এই কথাটা বলেছেন। তারপরে ভারতের লেবার পার্টির বিশিষ্ট শ্রমিক নেতা তিনি এখানে বক্তব্য দিয়েছেন, তার নামটা আমরা এখানে ঠিক পাইনি, তিনি বক্তব্য রেখেছেন। তারপরে বাংলার গভর্নর মানে মেসেজ পাঠিয়েছেন, হ্যাঁ মেসেজ পাঠিয়েছেন। জি, যেহেতু ওই যুগে ইতিহাস সংরক্ষণের তেমন সুব্যবস্থা ছিল না, তাই অনেক কিছু হয়তো আমরা নির্দিষ্টভাবে উল্লেখ করতে পারছি না। তারপরে আপনার বাংলার গভর্নর স্যার জন আর্থার হারবার্টের পত্নী হার এক্সেলেন্সি মেরি হারবার্টের পক্ষ থেকে মিস্টার জি হ্যামিল্টন তিনিও বাণী পাঠান। সেখানে 41 সনের জলসা, সেখানে তিনি সেখানে জমাতের প্রশংসা করেছেন এবং সেটা পাঠ করে শোনানো হয়েছে। এরপরে আপনার 42 বাণীগুলো তো এই বইতে একদম লিপিবদ্ধ করা আছে। জি জি। তারপরে যেমন 42 সালের জলসায় ত্রিপুরার মহারাজা, আচ্ছা হ্যাঁ ত্রিপুরা মহারাজা স্যার বীর বিক্রম কিশোর জি মাণিক্য দেব বর্মা বাহাদুর, জি তিনি বাণী পাঠিয়েছেন সেখানে জমাতের। এবং বর্তমান যুগে যখন জগতের শান্তি বিভিন্ন জাতির মধ্যে ঐক্য স্থাপনে একান্ত আবশ্যক হয়ে পড়েছে, তখন জগতের বিভিন্ন মতাবলম্বী ও বিভিন্ন জাতির মধ্যে সংযোগ সাধন ও তাদের মধ্যে ভ্রাতৃত্ব ভাব জাগানোর প্রচেষ্টার জন্য আহমদী সম্প্রদায় বাস্তবিকই সকলের প্রশংসার যোগ্য। আজকেও আমরা তফসি ভাই এটা বলতে পারি নির্দ্বিধায়, আজকেও যখন আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যখন জলসা হয় আর সেখানে যে বিভিন্ন বিদেশিরা বা বিধর্মীরা এসে যে বাণীগুলো দেন, তা কিন্তু এটার সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ জামাতের যে আদর্শ এবং বৈশিষ্ট্য শুরু থেকে ছিল, আজ ওই একই আদর্শ এবং বৈশিষ্ট্য আছে, এবং ওইটা দেখে তৎকালীন লোকেরা যেভাবে বাণী প্রেরণ করতেন যে ভাষায়, আজকের লোকেরা কিন্তু সেই একই ভাষায় বাণী দিয়ে যাচ্ছে। তারপরে যেমন মানে বাংলার বিখ্যাত ব্যক্তি ছিলেন অর্থমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি, আচ্ছা তিনি বাণী পাঠিয়েছেন সেখানে। এটা কত সালের কথা? এগুলো 42 সাল। আচ্ছা, সেখানেও তিনি পরস্পরের মধ্যে ঐক্য মৈত্রী স্থাপন করার বিষয়টা তিনি সেখানে উল্লেখ করেছেন, উনি উল্লেখ করেছেন। তারপরে 18 বাড়ির জমিদার, 18 বাড়ি ময়মনসিংহের একটা এলাকা, ময়মনসিংহ শহরের পাশে 18 বাড়ির জমিদার শ্রীযুক্ত প্রমোদচন্দ্র রায় চৌধুরী, তিনি বাণী পাঠিয়েছেন। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের আপনার পুত্র, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র, শান্তিনিকেতন থেকে স্যার এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর রথীন্দ্রনাথ ঠাকুর,
তিনি বাণী পাঠিয়েছেন এবং তিনি বলছেন বর্তমান নাস্তিকতার যুগে যখন মানব জাতির মধ্যে বিভিন্ন মতবিরোধ এবং পরস্পর কলহ স্রষ্টা সৃষ্টির মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে এবং মানুষের মধ্যে বিচ্ছেদ ও বৈষম্যের সৃষ্টি করছে, তখন আমাদের আশা সঞ্চার করে যে এখনও এমন কত সাধু ভাবাপন্ন ব্যক্তি, আহমদ জগতের কথা বলছে, বর্তমান আছেন যারা বিভিন্ন মতাবলম্বীদের মধ্যে ঐক্য স্থাপন করে জগতের শান্তি ও মৈত্রী ফিরিয়ে আনতে কাজ করছেন। এটা স্যার রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন। এরকম আরও আছেন ডাক্তার নিয়োগী, তিনি একজন বিখ্যাত ডাক্তার, ওই সময় ছিলেন বাংলার, তিনি বাণী পাঠিয়েছেন। তারপরে স্টেটসম্যান পত্রিকা, পশ্চিমবঙ্গের যে স্টেটসম্যান পত্রিকা, তার যে সম্পাদক তখন ছিলেন স্যার আর্থার মুর, তিনি এখানে বাণী পাঠিয়েছেন। তো এরকম বিশিষ্ট ব্যক্তিগণ বিভিন্ন সময় তারা বাণী পাঠিয়েছেন আমাদের জলসায়, সেই যুগের কথা বলছি, তখন পাঠিয়েছেন। এই বইয়ের মধ্যে যে বইটি জাহাঙ্গীর বাবুল সাহেব রচনা করেছেন, শতবর্ষ পেরিয়ে বাংলার জলসা সালানা, এই বইয়ের আমি যদি ভুল না করি 80 থেকে এর পরের পৃষ্ঠাগুলোতে এই বাণীগুলো তিনি উল্লেখ করেছেন এবং তিনি ছবিও দিয়েছেন। যারা বাণী পাঠিয়েছিলেন তাদের ছবিও দিয়েছেন এবং তারা যে ভাষায় বাণী দিয়েছিলেন সেই ভাষায়ও দিয়েছেন এবং তার অনুবাদও দিয়েছেন। জাহাঙ্গীর বাবু সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এই অক্লান্ত পরিশ্রম করে এই অসাধ্য সাধন করেছেন। এবার আমি জাহাঙ্গীর বাবু সাহেবের কাছে আসতে চাই। আপনার এই রচিত গ্রন্থের একটি বিষয় আছে, হযরত খলিফাতুল মসিহ সালেস হযরত মির্জা নাসের আহমদ সাহেব। আমরা জানি তিনি খলিফা হওয়ার আগে এই বাংলার মাটিতে পা রেখেছিলেন এবং যেভাবে আপনি বললেন যে প্রথম প্রজন্ম হযরত মসিহ আসলামের সরাসরি রক্ত ছিল এবং দ্বিতীয় প্রজন্ম মসিহ মহোদয়ের তারাও এসেছিলেন। এই খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাআলা মির্জা নাসের আহমদ সাহেব কত সালে এসেছিলেন এবং তার কার্যক্রম সম্পর্কে যদি কিছু বলেন। উনি 1963 জলসা উপলক্ষে তখন বক্সিবাজারের জলসা শুরু হচ্ছিল। আচ্ছা, সেই জলসায় উনি আসছেন। জলসা কবে থেকে শুরু হয়েছিল? 51 জলসা শুরু তো 17 থেকে 50 পর্যন্ত একটানা ব্রাউনবাড়িতে হয়েছে। 51 থেকে বক্সিবাজারে জলসা শুরু হয়েছে। আচ্ছা, 51 থেকে যখন শুরু হয় 63 সালে উনি আসছিলেন, ওনার সাথেও ছিলেন আরো 6-7 জন আর বুজুর্গ ব্যক্তি। প্লিজ বলে দেন তাদের নামগুলো। দর্শক, এখানে জাহাঙ্গীর বাবু সাহেব নাম বের করতে করতে আমি বলে দিচ্ছি যে হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুগে ইসলাম এবং আহমদিয়াত প্রচারে নিজে লড়াই করছিলেন এবং তার যারা সন্তান সন্ততি ছিল তাদেরকে তিনি লাগিয়েছিলেন এবং তিনি তাদেরকে কঠিন কঠিন জায়গায়, যেখানে বৈরী পরিবেশ, সেখানে তিনি তাদেরকে প্রেরণ করেছেন। 13 জন পুত্র সন্তানকে তিনি কাজে লাগিয়েছেন, তাদের সবাইকে জামিয়া পড়িয়েছেন, অর্থাৎ তাদের সবাইকে ধর্মীয় জ্ঞানে শিক্ষিত করেছেন এবং তাদেরকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠিয়েছেন। এবং যে পুত্র সম্পর্কে আমরা খলিফাতুল মসিহ সালেস সম্পর্কে আলোচনা করছি, তিনি কোরআনে হাফেজ ছিলেন একাধারে, তিনি জামিয়ায় পড়েছেন, এরপর তিনি অক্সফোর্ড থেকে তিনি গ্রাজুয়েট হয়েছিলেন, অর্থাৎ জাগতিক জ্ঞানেও তিনি পণ্ডিত ছিলেন এবং আধ্যাত্মিক জ্ঞানেও তিনি সমৃদ্ধ ছিলেন। সেই খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাআলা বাংলার মাটিতে এসেছিলেন 1963 সনে। জাহাঙ্গীর বাবুল সাহেব বলবেন বাকি কথা। 27, 28, 29 সেপ্টেম্বর 1963 44তম জলসা ঢাকায় অনুষ্ঠিত হয়। সেই জলসায় হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ আলাইহি আসেন এবং ওনার সাথে আরও ছিলেন 6 জন বিশিষ্ট ব্যক্তি। 6 জনের মধ্যে একজন হলেন মোহতরম শেখ বশির আহমদ, লাহোর হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। 2 নম্বর মোহতরম মৌলানা আবুল আতা জলন্দারি, সম্পাদক আল ফুরকান এবং মিশর ও প্যালেস্তাইনের সাবেক মুবাল্লেগ। 3 নম্বর মোহতরম মৌলানা শেখ মুবারক আহমদ, ইংল্যান্ড ও আফ্রিকার মুবাল্লেগ। 4 নম্বর মোহতরম চৌধুরী জহুর আহমদ এবং 5 নম্বর মোহতরম মাহমুদ আহমদ আনোয়ার হায়দ্রাবাদী। তাদের আগমনে আমাদের এখানে জলসা খুব সরগম হয়ে ওঠে এবং ভালো জলসা হয়। সবাই আনন্দঘন পরিবেশে জলসা করেন এবং সেই জলসার আরেকটা বৈশিষ্ট্য ছিল, এই জলসার ফাঁকে আমাদের ওই যে শাহবাগ হোটেলে একটা চা চক্রের অনুষ্ঠান করা হয়েছিল, বিশিষ্ট ব্যক্তিদেরকে নিমন্ত্রণ করে। সেখানে আমাদের বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন এবং উনি সেখানে ভাষণ দিয়েছিলেন। মির্জা নাসের আহমদ সাহেব। এটা শাহবাগ হোটেলে ছিল, এখন যেটা শাহবাগ পিজি হাসপাতাল, তখন এটা শাহবাগ হোটেল ছিলেন এবং এখানে বিরাট একটা আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানে সমাবেশ করা হয়েছিল। বাংলাদেশের বিশিষ্ট জ্ঞানী বুদ্ধিমান লোকদেরকে দাওয়াত করা হয়, ওনারা আসছিলেন এবং হুজুর তখন উনি ভাষণ দিয়েছিলেন এবং খুব সার্থক সফল একটা অনুষ্ঠান হয়েছিল। ধন্যবাদ। জি প্লিজ।
30 সেপ্টেম্বর 1963 ব্রাহ্মণবাড়িয়া বারে হুজুরকে অ্যাড্রেস সম্বর্ধনা দেওয়া হয়েছিল। জি এবং সেটার যে কপিটা, এটা একটা কপি আমাদের সংরক্ষণে, আমাদের পারিবারিক আব্বার সংরক্ষণে ছিল। সেটা আমরা আনসারুল্লাহর যে স্মরণিকা সেটা ছাপিয়েছিলাম। সেখানে মেম্বার্স অফ আহমদিয়া মুসলিম জামাত ব্রাহ্মণবাড়িয়া সাব ডিভিশন কুমিল্লা ইস্ট পাকিস্তান, তারা 30 সেপ্টেম্বর এটা করেছিলেন। ইংলিশে তারা সেটা দিয়েছিলেন। সেই বিজ্ঞাপন আকারে সেটা আসে যে তাকে যে সম্বর্ধনা, ওয়েলকাম অ্যাড্রেস অফ ওয়েলকাম টু হজরত সাহেবজাদা হাফিজ মির্জা নাসির আহমদ সাহেব MA অক্সন HA পাঞ্জাব ইউনিভার্সিটি, প্রেসিডেন্ট সদর আঞ্জুমানে আহমদিয়া পাকিস্তান রাবুয়া, এই যে তাকে এটা দেওয়া হয়েছিল, সম্বর্ধনা দেওয়া হয়েছিল। এটাও এখানের মধ্যে আমরা জানতে পারি। জাহাঙ্গীর সাহেব, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? এই যে উনি সেপ্টেম্বরের 63 সালের সেপ্টেম্বরে আসছিলেন ঢাকা অনুষ্ঠানে, জলসার পরে ব্রাউনবাড়িয়া গেলেন। ব্রাউনবাড়িয়া ওনাকে সম্বর্ধনা দিলেন, বিরাট আয়োজন করে জলসা হইল, সব কিছু হইল। তখন উনি বলছিলেন যে জমাতে এখনও কেউ শহীদ হয় নাই, সেই জমাতের উন্নত হয় না। কথাটা উনি ওনার মুখ থেকে উনি বেরিয়েছিল। আর আল্লাহর ফজলে উনি সেপ্টেম্বরে বলছেন, নভেম্বরে 63 নভেম্বরে 2 জন শহীদ বাংলার বুকে প্রথম ব্রাউনবাড়িয়াতে হয়। এটা আমাদের, এটা তার বলা চলে এক ধরনের ভবিষ্যৎবাণী ছিল, এরকম যে এই জামাত যদি উন্নতি করতে চায় তাহলে তাদের এই উন্নতির পেছনে শহীদের রক্তের প্রয়োজন আছে। ধন্যবাদ জাহাঙ্গীর সাহেব, ধন্যবাদ আমার তফসির চৌধুরী সাহেব। প্রিয় দর্শক, আমরা যেমনটি বলেছি এই 100 বছরের আলোচনা এই আধা ঘন্টা করা সম্ভব না, আমাদের কয়েকটি পর্ব করতে হবে। তো আমরা 63 সালে হযরত খলিফাতুল মসিহ সালেস হযরত মির্জা নাসির আহমদ সাহেবকে পাঠিয়েছিলেন। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে এসেছিলেন আরও 6 জন জামাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা জলসা করেছেন এবং দেশের বিভিন্ন প্রান্তে তারা তবলিগি অনুষ্ঠান করেছেন, সুধী সমাবেশে যোগদান করেছেন। তাতে বাংলাদেশের বা এই অঞ্চলের সুশীল সমাজের প্রতিনিধিরা যোগদান করেছেন। এবং ব্রাহ্মণবাড়িয়া, যেখানে আজকে বাংলাদেশের চরম বিরোধিতা হয়, সেখানে বার অ্যাসোসিয়েশন তাকে একটা বিশেষ সম্বর্ধনা দিয়েছিল, সেটাও আমরা আপনাদেরকে বললাম। প্রিয় দর্শক, এখানে আমরা আপাতত শেষ করছি। আমরা এই শতবর্ষ পেরিয়ে বাংলার জলসা এর দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হবো আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জলসা আমাদের ঐশী মিলন মেলা, ইমাম মাহদীর প্রেমিকেরি ঐকতান সুরেলা। এই জলসা আমাদের ঐশী